টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, বাঁধ ভেঙে প্লাবিত শতাধিক গ্রাম, বৃষ্টিতে সারা দেশের জনজীবন ব্যাহত। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, থাকছে না কেন্দ্রীয় আয়োজন, আলাদা ফলাফল ঘোষণা করবে শিক্ষা বোর্ডগুলো। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ, আসামিদের বিরুদ্ধে 5 অভিযোগ। ফ্যাসিবাদের ফেরা ঠেকাতে মৌলিক বিষয়ে রাজনৈতিক ঐক্য জরুরি, মন্তব্য আলী রিয়াজের। জাতীয় সনদ তৈরি কমিশনের লক্ষ্য। কমিশন সভায় বসেছে এসি এজেন্ডায় গণপ্রতিনিধিত্ব আদেশ সহ বিভিন্ন ইস্যু, 7 দফা পূরণ হলে যে কোনো সময় নির্বাচনে যাবে জামায়াত। 10 জিম্মি মুক্তিতে সম্মত হামাস, আগামী সপ্তাহে গাজায় শুরু হতে পারে যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের কার্যকর হওয়া নিয়ে শঙ্কা। এবং প্রথম টি-20তে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ শ্রীলঙ্কা, টেস্ট ও ওয়ানডে সিরিজ হার ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। টানা বৃষ্টি আর উজানের ঢলে অবনতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি। পানি বন্দী হয়ে পড়েছেন পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার প্রায় 100 গ্রামের মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এদিকে নোয়াখালী, সাতক্ষীরা, ভোলা, কুমিল্লায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে ফসলি জমি, ঘরবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীর পরশুরাম, ফুলগাছি ও ছাগলনাইয়া উপজেলার মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বেড়িবাঁধে অন্তত 21টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। বুধবার রাত থেকে প্রবল স্রোতে চিথলিয়া ও মির্জানগরের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়ে। এতে ফসলি জমি ও বসতঘর ও সড়কপথ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন জেলার কয়েক লাখ মানুষ। 131টি স্কুলকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন প্রায় 7,000 মানুষ। এসব কেন্দ্রে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। মহির নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। হঠাৎ করে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার ঘরবন্দী হয়ে পড়েছেন। অনেকেই রান্নাবান্না নিয়ে পড়েছেন বিপাকে। সেই সঙ্গে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। গরম পানি উঠিছে, বাইরে গেছি আমরা, যা জিনিস লই আরে অল্প মাছ বানা লই, কাপড় চোপড় লই আরে বাইরে 20 মিনিটের ভিতরে মাছ বানা বার করতে পারিনি। আপনার এই বারে ঘরে পানি উঠে গেছে। আমার এখানে একটা দোকান করছিল, এটাও নিয়ে গেছে। আমার মনে করেন এই বসস্থান যেটা থাকার ঘর, এটাও নিয়ে গেছে। আমার বাইর ঘরটাও নিয়ে গেছে। আমাদেরকে শক্ত করি এর বেরি ব্যান্ড আছেন, শক্ত করি এর মজবুত করি বাঁধি দিয়ে, ঠিক আছে না? আমরা ভবিষ্যতে আর এরকম কষ্ট করতে হইব না। জেলা প্রশাসন ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। ঝুঁকিপূর্ণ সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে সেনা মোতায়েনের প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসন। উদ্ধার তৎপরতা, ত্রাণ কার্যক্রম, এখানে কিন্তু বেশ কয়েকটি বহুমাত্রিক ম্যানেজমেন্ট আছে। শুধু সার্বক্ষণিক একজন উপজেলা নির্বাহী অফিসার তো ত্রাণ নিয়ে যাবেন না। এর বাইরেও কিন্তু তার কাজ হচ্ছে সকলের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া। সেটি সে নিজে গিয়েও করতে পারে, তার পক্ষে কেউ না কেউ গিয়েও করতে পারে। দ্রুত ও সমন্বিত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে মনে করছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে দুর্গত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, মানুষের দুর্ভোগ কেমন দেখছেন এবং ঝুঁকিপূর্ণদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ। আসলে ঝুঁকিপূর্ণ স্থানে যারা রয়েছে, যারা একেবারে বন্যার রিমোট এরিয়াতে রয়েছে, সেই স্থানগুলোতে পৌঁছানোর জন্য ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি টিম এখানে নৌকা নিয়ে এসেছে। আমরা দেখেছি তারা তাদের উদ্ধার কার্যক্রমের জন্য তারা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে। তাদের অনেকগুলো নৌকো কিন্তু এখানে এনে পৌঁছেছেন। এছাড়া আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে পরশুরাম এবং ফুলগাজীর জন্য 10টি নৌকা ইতিমধ্যে এনে রাখা হয়েছে। সেগুলো ইতিমধ্যে রিমোট এরিয়াগুলোতে পৌঁছানোর জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে সেখানে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় সেগুলো কাজ করবে বলে আমাদেরকে এখানকার জেলা প্রশাসন জানিয়েছে। আমার পিছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফেনীর ফুলগাজী আঞ্চলিক সড়ক। এই আঞ্চলিক সড়কটি গতকাল থেকে বন্ধ রয়েছে, কোনোভাবে যান চলাচল করতে পারছে না। আমরা দেখেছি গতকাল সকাল থেকে যদিও ফুলগাজী পরশুরাম অংশের যাতায়াত বন্ধ ছিল, ইতিমধ্যে আমরা আজ সকাল থেকে দেখেছি এবং কি ফেনী পরশুরাম অংশের যাতায়াত ইতিমধ্যে বন্ধ
বন্ধ রয়েছে, কোনো পরিমাণের গাড়ি চলাচল করতে পারছে না। নদীর যে স্রোত, অর্থাৎ নদী নয়, এখানে যে সড়কের দিয়ে যে পরিমাণ স্রোত প্রবাহিত হচ্ছে, এই পরিমাণ স্রোত আসলে কোনোভাবে মানুষ তো চলাচল করতে খুবই হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি ছোট কোনো পরিবহন ঠিকমতো এখানে যাতায়াত করতে পারছে না বলে আমরা দেখতে পাচ্ছি। তবে ইতিমধ্যে এখানকার বন্যা দুর্গত এলাকাগুলোতে পরিদর্শনের জন্য বিভিন্ন রাজনৈতিক এবং কি প্রশাসনের নেতৃবৃন্দরা আসছে। আমরা দেখেছি এখান থেকে ঠিক 10 মিনিট আগে এখানে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, তিনি বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণের জন্য তিনি এখানে এসেছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এসেছে, তারা বিভিন্ন দুর্গত এলাকায় প্রবেশ করছে। মানুষ যেখানে খাওয়া পাচ্ছে না সেখানে তারা খাওয়া দিচ্ছে। তবে এখানকার মানুষ যারা রয়েছে তারা বলছে যে দুর্গত এলাকায় এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা পৌঁছায়নি। বিশেষ করে শুকনো খাবার এবং কি বিশুদ্ধ পানির স্বল্পতা রয়েছে বলে কিন্তু আমরা খবর পেয়েছি। তবে এই যে চিত্রগুলো, এগুলো কিন্তু যতই সমাজ আছে ততই তীব্র আকার ধারণ করছে, ততই মানুষের মধ্যে ভয় আতঙ্ক বিরাজ করছে। তবে পরশুরাম অংশ থেকে কিছু পানি নামলেও এখনও নতুন করে ছাগলাইয়া অংশ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। ছাগলাইয়া এলাকাগুলোতে কিন্তু নতুন নতুন করে ছাগলাইয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এমনকি গ্রামগুলো প্লাবিত হওয়ার আমাদের কাছে খবর আসছে। তবে ফুলগাজী পরশুরামের চেয়ে এখন সবচেয়ে বেশি পরিমাণ ঝুঁকিতে রয়েছে ছাগলাইয়া উপজেলা। সেখানে মানুষের ঘরবাড়িতে পানি উঠছে, সেখানকার মানুষ কিন্তু অনেকটা বিপর্যস্ত রয়েছে বলে আমরা খবর পেয়েছি। তো এই ছিল আমার কাছে ফুলগাজীর বন্যার সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। ফুলগাজীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কেমন পরিস্থিতি দেখছেন এবং কি বলছেন ভুক্তভোগীরা, আমাদের জানাবেন। বুবলি, এই মুহূর্তে আমি রয়েছি ফেনীতে এবং এই জায়গাটির নাম হচ্ছে আনন্দপুর ইউনিয়ন। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এটি যে বসত বাড়িগুলো রয়েছে, আজ যে 3 দিন যাবত কিন্তু তারা পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং প্রতিটি বাড়ির যে রান্না বান্না তারা সবকিছুই বন্ধ করতে বাধ্য হয়েছেন, কারণ এখানে চুলো জ্বালানোরও ব্যবস্থা নেই। আমি ঠিক হাঁটু পানিতে দাঁড়িয়ে আছি এবং ভেতর দিকটাতে আরো বেশ উঁচু পানির স্তর যেটি দেখতে পেয়েছি। তো এখানকার যারা লোকজন রয়েছেন তারা আসলে খুবই সমস্যার মধ্য দিয়ে কাটাচ্ছেন বিগত 3 দিন, এবং টানা ভারী বর্ষণের কারণে পানি কিন্তু আসলে বেড়েই চলেছে। তবে গতকাল পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিপদসীমার 37 সেন্টিমিটার নিচু দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে আজকে সকাল থেকে আসার বাণী দেখা খুব একটা যায়নি, কারণ সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখনো কিন্তু বৃষ্টি অব্যাহত রয়েছে। তো এখানে এখন পর্যন্ত 3টি নদীর এবং সিলোনিয়ায় 3টি নদীর কিন্তু টোটাল 21টি বাঁধ কিন্তু ভেঙে গিয়েছে, এবং যার ফলে কিন্তু এই 3টি নদীর আশপাশের যে জায়গা রয়েছে সর্বমোট 100টিরও বেশি গ্রাম এখন পর্যন্ত প্লাবিত হওয়ার খবর আমরা জানতে পেরেছি। এখানকার জেলা প্রশাসন যেটি বলছে যে ফেনী জেলার 49টি আশ্রয় কেন্দ্র তারা এখন পর্যন্ত করতে পেরেছে এবং সেখানে প্রায় 6800 জনকে তারা জায়গা দিয়েছে। তো আমরা এখন আনন্দপুর ইউনিয়নে রয়েছি, যদি এখানকার স্থানীয় একজন বাসিন্দার সাথে কথা বলতে চাই। তো গত 3 দিন যাবত আপনারা পানিবন্দী রয়েছেন, তো সর্বশেষ এখন কি অবস্থা আপনাদের? এখন আমাদের যে অবস্থাটা, আমরা সব মানুষ পানি আমাদেরকে ঘেরাও করে রেখেছে। আমাদের বাজার ঘাটে যাওয়া, হাটে যাওয়া, আমাদের সব দিক থেকে আমাদের মারাত্মকভাবে আমরা অসুবিধার মধ্যে আছি। এই পানির কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা, আমাদের চলাফেরা করাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। আমাদের এই পানিটা আমরা গত বছর আপনারা দেখছেন, এর চাইতে আরো বেশি হয়ে গেছে। এই বছরও যে অবস্থাটা হয়েছে, আরেকটু যদি ভারী বর্ষণ হয় এবং উজানের পানি যদি আসে, তাহলে এই বছরও 24-এর অবস্থা হয়ে যাওয়ার সম্ভাবনা। আপনারা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছেন কিনা, সাহায্য পাচ্ছেন এখনো? না, সাহায্য আমরা পাচ্ছিও না, সাহায্য আসেও নাই, এবং আমরা আসলে যে আমাদেরকে যে সাহায্যটা করা হয় আমরা এই সাহায্য চাইও না। আমরা যেটা চাই, আমাদেরকে স্থায়ী যদি সমস্যাটার সমাধান করে দেওয়া হয়, যেমন আমাদের বল্লার মুখের বাঁধটা, এই যে গতবারও অনেকে এসে দেখে গেছেন, পানি উন্নয়ন বোর্ড সরকারের পক্ষ থেকে অনেকে এসে আমাদেরকে দেখে গেছেন, কিন্তু টেকসই কোনো কাজই হয় নাই। আমাদের এই যে মুহুরীর যদি কাজটা হয়, আমাদের এই যে সিলোনিয়া নদীর
কাজটা যদি হয়, তাহলে আমাদের এই কাজগুলো যদি আমাদের পানিতে আমাদেরকে বন্যার সময় যাতে করে আমাদেরকে এই বাঁধ ভেঙে পানিগুলো যদি আমাদের লোকালয়ে ঢুকতে না পারে, তাহলে আমরা এই অসুবিধায় পড়ি না এবং আমাদেরকে কারো সাহায্যেরও প্রয়োজন হয় না। আমরা সার্বক্ষণিকই আল্লাহর সাহায্য চাই। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদেরকে এই যে বাঁধগুলো আছে এগুলোকে স্থায়ীভাবে এই সমস্যাটার সমাধান করে আমাদেরকে এই অবস্থা থেকে বাঁচার জন্য একটা রাস্তা করে দেবেন, এটা আমরা আশাবাদী। আমার পেছনে ঠিক যেই পথটি দেখতে পাচ্ছেন, এখানে ভেতরে অনেক লোকালয় রয়েছে এবং সবাইকে বিগত 3 দিন যাবত পানি ভর্তি। তো স্থানীয় একজনের সাথে কথা বললাম, তারা আসলে সাহায্য চাচ্ছেন না। তারা বলছেন তাদের এখানে যে স্থায়ী যে সমস্যার সমাধান সেটি যেন করে দেওয়া হয়। অর্থাৎ এখানে যে নদীর বাঁধগুলো রয়েছে সেটি টেকসই না হওয়ার কারণে প্রতি বছরই কিন্তু ভেঙে যাচ্ছে এবং এই বিস্তর এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে, যার কারণে পুরো ফেনীবাসী কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি আজকে জানেন যে খুব গুরুত্বপূর্ণ একটি দিন ছিল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তো কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষাও কিন্তু এই বন্যার পরিস্থিতির কারণে বাতিল করতে বাধ্য হয়েছে সরকার। তো এখন পর্যন্ত খুব বাজে অবস্থা ফেনীতে আমরা দেখতে পাচ্ছি। তো আমার কাছে ফেনীর আনন্দপুর ইউনিয়ন থেকে ছিল বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাফওয়ান। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ দুপুর 2টায় সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে ফলাফল হস্তান্তরে এবার থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। ফলাফল ঘোষণা করবে স্ব শিক্ষা বোর্ড। পরে নিজ নিজ স্কুলে জানা যাবে ফলাফল। এছাড়াও মোবাইল ফোনে 1622 নম্বরে SMS এর মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে। ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা এবারও ফল পুনর্নিরীক্ষার সুযোগ পাবেন। খাতা পুনর্নিরীক্ষণের জন্য SMS এর মাধ্যমে 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। পরীক্ষা শেষে এবার 2 মাসের কম সময়ে ফলাফল প্রকাশ হচ্ছে। জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5 অভিযোগের উপর এরই মধ্যে প্রসিকিউশন ও আসামি পক্ষের মধ্যে শুনানি হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে গণভবনে সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য দেয়া, আন্দোলন দমনে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, আবু সাইদকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণে মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। জুলাই গণহত্যা মামলায় পলাতক শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, চার্জ গঠনের আদেশে কি বলেছেন ট্রাইব্যুনাল, বিস্তারিত আমাদের জানাবেন। বুবলি, ইতিমধ্যে আপনি জেনে গেছেন জুলাই আগস্ট, গেল বছরের জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছিল সেটির কিন্তু আজকে ট্রাইব্যুনাল 1-এ যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের, আব্দুল্লাহ আল মামুনের যে মামলা ছিল সেখানে কিন্তু অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনাল দিয়ে দিয়েছিল এবং এটির মাধ্যমেই কিন্তু আসলে আনুষ্ঠানিক বিচার কাজ, অর্থাৎ যে সাক্ষ্য গ্রহণ এবং পরবর্তী যে ধাপগুলো আছে বিচার কাজে, সেটি কিন্তু আসলে শুরু হয়ে গেল। তার মানে হচ্ছে পরবর্তীতে আসলে সাক্ষ্য গ্রহণের জন্য আসলে ট্রাইব্যুনাল সময় নেবেন প্রসিকিউশন এবং সেখানে হচ্ছে সাক্ষ্য গ্রহণ হবে ট্রাইব্যুনালে এবং পরবর্তীতে আসলে আদেশ দিবেন। এই মামলা নিয়ে আসলে যদি আমি একটু বলি যে এর আগে কিন্তু প্রসিকিউশন আসলে বলেছিলেন যে 5টি অভিযোগ এনেছিলেন এবং পরবর্তীতে কিন্তু আমির হোসেন, যে ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী, তিনিও হচ্ছে কথা বলেছেন এবং আজকে হচ্ছে আদেশের দিন ধার্য করেছেন এবং একটু 12টার দিকে আসলে এই আদেশ পড়া শুরু করেন ট্রাইব্যুনাল এবং পরবর্তীতে হচ্ছে এই আদেশ হচ্ছে দেওয়া হয়। তো এখন পর্যন্ত আমাদের সাথে প্রসিকিউশন বা আমির হোসেন
আসলে এই আদেশে নিয়ে আসলে তাদের কি অভিব্যক্তি বা তারা কি বলতে চান সেটি আসলে আমাদেরকে বলেননি। তো যখন বলবেন তখন আমরা পরবর্তীতে আসলে আপনাকে বলতে পারবো যে এই আদেশ নিয়ে আসলে প্রসিকিউশনের পক্ষে আর হচ্ছে ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী তিনি আসলে কি বলছেন। তো এখন পর্যন্ত এই যে আদেশটি হলো তার মাধ্যমে আমরা বলতে পারি যে এটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা, যেটির হচ্ছে আনুষ্ঠানিক বিচার হচ্ছে শুরু হলো। তো শেখ হাসিনার মামলা দিয়ে হচ্ছে এই আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। বুবলি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সাবরিনার সাথে। দ্রুততম সময়ে সবাইকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করাই জাতীয় ঐক্যমত্য কমিশনের লক্ষ্য। এছাড়া কমিশনের আর কোনো উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 11 দিনের আলোচনার শুরুতে একথা বলেন তিনি। জানান, গেল কয়েকদিনের আলোচনায় বেশ কিছু অগ্রগতি হয়েছে, তবে জবাবদিহিতামূলক রাষ্ট্র তৈরি, ফ্যাসিবাদ ফিরে আসা ঠেকাতে মৌলিক বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন। ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আজ কি কি বিষয়ে আলোচনা হচ্ছে বিস্তারিত আমাদের জানাবেন। আজকে দ্বিতীয় ধাপের যে 11তম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, আজকে আলোচ্য বিষয় হিসেবে পূর্বের যে অসম্পূর্ণ আলোচনার বিষয়বস্তু ছিল তাদের সেই বিষয়গুলো থেকে 3টি বিষয়কে কিন্তু আজকে রাখা হয়েছে আলোচনার বিষয়বস্তু হিসেবে। প্রথমে যেটি আলোচনা করা হবে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা ঘোষণা। এই 3টি ইস্যুতে আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং এগুলোর প্রত্যেকটা বিষয়েই এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠক করেছে। যেই সব বিষয়গুলো সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগের সংস্কার কমিশন সহ সংশ্লিষ্ট কমিশনগুলো থেকে বিভিন্ন মতামত এসেছে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই সব বিষয়গুলোতে বিভিন্ন মতামত এসেছে এবং নীতিগত কিছু ঐকমত্যের জায়গা তৈরি হয়েছে। সেই জায়গাগুলোকে ধরে কিন্তু আজকে আবার এই অসম্পূর্ণ আলোচনাগুলো নিয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি, প্রথমে এই বিচারপতি নিয়োগের যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং সেখানে এই প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এমন কিন্তু একটা বিধান রয়েছে এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ করবেন এমন বিধান রয়েছে এবং তার বদলে যেটা সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ আছে, আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে মেয়াদের ভিত্তিতে জ্যেষ্ঠতম বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদানের সুপারিশ করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে। আবার বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ আছে আলাদা। সংবিধানে এই মর্মে বিধান থাকা যে রাষ্ট্রপতি আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করবেন। সংবিধানের 48(3), 55(2) এবং 95(1) অনুচ্ছেদের সংশোধনের প্রস্তাবও কিন্তু রাখা হয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশে এবং এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো যে আলোচনা করেছে সেই আলোচনায় কিন্তু কিছু বিষয়ে নীতিগত ও ঐক্যমতের জায়গাও কিন্তু তৈরি হয়েছে যে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে এবং সুপারসিশন বন্ধ করতে হবে এবং আলোচনায় প্রস্তাবিত যেই প্রস্তাবগুলো এসেছে জ্যেষ্ঠ 2 জনের মধ্য থেকে নিয়োগ কিংবা জ্যেষ্ঠ 3 জন বিচারপতির মধ্য থেকে নিয়োগ। তো সামগ্রিকভাবে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এছাড়া এর পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এর আগে কিন্তু কতদিনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে, সরকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, তার নিয়োগ প্রক্রিয়া কেমন হবেন, তার কাঠামো কেমন হবেন, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু এর আগেও আলোচনা হয়েছে এবং সেই আলোচনাগুলোরই
অব্যাহতভাবে চলতে থাকে এবং ধারাবাহিকভাবে এই বিষয়টি নিয়ে সামগ্রিক বিষয়টি, এই সামগ্রিক কাঠামোগুলো যাতে সুনিশ্চিত করা যায় এবং ঐক্যমত্যের জায়গা থেকে যেন সেটি করা যায়, সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকের আলোচনায় মূলত চেষ্টা হচ্ছে। এবং সর্বশেষ জরুরি অবস্থা ঘোষণা, সেই বিষয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে আজকের এই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের মধ্য দিয়ে। ইতিমধ্যেই কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যেটি বলেছেন যে এই জাতীয় ঐকমত্য কমিশনের মূল উদ্দেশ্য দ্রুততম সময়ে সবাইকে নিয়ে একটি ঐক্য গড়া, অন্য কোনো উদ্দেশ্য জাতীয় ঐকমত্য কমিশনের নেই। এই বিষয়টি কিন্তু আজকেও স্পষ্ট করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তো আলোচনা এখনো চলছে এবং আলোচনার পরবর্তীতে ঐকমত্যের জায়গা কতটুকু তৈরি হলো সেই বিষয়টি আমরা রাজনৈতিক দলের কাছ থেকে জানতে পারবো। বুবলি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সাইফুলের সাথে। আরপিও হলফনামা নির্বাচন কর্মকর্তা আইন সংশোধন প্রস্তাব পর্যালোচনা নিয়ে ৮ম বৈঠক চলছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠকে বসে কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার SMM নাসিরউদ্দিন সহ নির্বাচন কমিশনাররা অংশ নিচ্ছেন। ভোটের পরেও হলফনামা যাচাইয়ের বিধান রেখে তথ্য গোপন করলে তার নির্বাচন বাতিলের সুপারিশ রয়েছে। এছাড়াও গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচন কর্মকর্তা আইন সংশোধন, প্রার্থীর হলফনামা পরিমার্জন সহ আইনি সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত হতে পারে নির্বাচন কমিশনের এই বৈঠকে। পিআর পদ্ধতি নির্বাচন, জুলাই সনদ সহ 7 দফা দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সকালে ডিএমপি কমিশনারের কার্যালয়ে জামায়াতে ইসলামের 5 সদস্য প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, তাদের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে। আশা করছেন কয়েক লক্ষ লোকের সমাগম হবে। বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিতে সমাবেশে দাওয়াত দেওয়ার কথা জানান। ডিএমপি থেকে সমাবেশের নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস পাবার কথা জানান এই সহকারী সেক্রেটারি। সকাল 10টায় ডিএমপি কার্যালয়ে 1 ঘণ্টা বৈঠক করে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবেন। আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে 2টার সময় আমাদের যে জাতীয় সমাবেশ, এই উপলক্ষে আমরা এসেছিলাম। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সম্মানিত উপদেষ্টার সাথে আমাদের 2জন সিনিয়র দায়িত্বশীল মিটিং করেছেন। এরই ধারাবাহিকতায় আমরা আজকে ডিএমপি কমিশনার অফিসে এসেছিলাম। আমরা ওনাদেরকে অবহিত করেছি, আমাদের পরিকল্পনা ওনাদেরকে জানিয়েছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা ওনারা করবেন সেটা আমাদেরকে আশ্বস্ত করেছে। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের ওয়াশিংটন ডিসিতে প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে। এতে দুই দেশের বাণিজ্য সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সময় শুক্রবার ফের বৈঠকে বসবে দুপক্ষ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে এ তথ্য জানান। বলেন, আলোচনাটি অত্যন্ত বিস্তৃত ছিল, যেখানে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কৃষি, জ্বালানি, বাণিজ্য এবং কপিরাইট সংস্থার ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন। দেখছেন সংবাদ দুপুর। জুলাই পদযাত্রার অংশ হিসেবে মাগুরায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। কর্মসূচির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, পদযাত্রা ও পথসভার খবর কি আছে এখন আপনার কাছে তথ্য, এবং এনসিপির পক্ষ থেকে কি কি বার্তা দেওয়া হচ্ছে আমাদের জানাবেন। ধন্যবাদ বুবলি। আমি এই মুহূর্তে মাগুরা উপজেলা পরিষদের সামনে আছি। এখানে
এখানে এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে। ঝিনেদা থেকে কিছুক্ষণ আগে তারা এই মাগুরায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছুক্ষণ আগেই সার্কিট হাউসে অবস্থান করছে। তারা এখনই এই মাগুরা সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে ভাইনার মোড় হয়ে পুরাতন বাস স্ট্যান্ড হয়ে পুরো মাগুরাটা তারা প্রদক্ষিণ করবে এবং তারপর আহত শহীদ যোদ্ধাদের সাথে এবং শহীদ পরিবারের সাথে তারা সাক্ষাৎ করবে। তা আমরা এই মুহূর্তে আছি মাগুরায়, এই রাস্তায় একটু কিছুক্ষণের পরেই মাগুরার কেন্দ্রীয় মাগুরার যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন, এদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য তাদের নেতৃবৃন্দ এখনো উন্মুখ হয়ে আছেন তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে এই মাগুরা পদযাত্রায় এনসিপির এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাজনিন জারা এবং এই দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এরই সাথে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এনসিপির এই পদযাত্রার উল্লেখ করে মাগুরা শহরে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করছে এবং কিছুক্ষণের মাঝেই তারা এই পদযাত্রা শুরু করবে। এই ছিল মাগুরা থেকে আমার কাছে সর্বশেষ। পঙ্কজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী পঙ্কজের সঙ্গে। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বিজেপির। ইসির নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বিজেপি মহাপরিচালক। বুধবার চট্টগ্রামের সাতকানিয়ায় 103তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। মহাপরিচালক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের পরই নির্বাচন সহ বাকি কাজে মনোযোগ দেবে বিজেপি। পুশ ইন ঠেকাতে ভারতীয় হাই কমিশনার ও দূতাবাস সহ সব জায়গায় যোগাযোগ চলছে বলেও জানান তিনি। এর আগে 103তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে শপথ নেন 36 জন নারী সহ 694 জন রিক্রুট। এ সময় কুচকাওয়াজ পরিদর্শন ও বক্তব্য রাখেন বিজেপির মহাপরিচালক। অন্যান্য সকল কাজ সহ আসন্ন পরবর্তী যে জাতীয় নির্বাচন হবে সেখানেও আমরা কাজে লাগাতে পারি, কারণ এই বিষয়ে আমাদের গতকালই একটি মিটিং হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা নিয়েছেন, এই বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে যে সীমান্ত অরক্ষিত বা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু সুন্দর ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। রাত 1টার দিকে যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কে খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসা গলির একটি 6তলা বাড়ির নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় দগ্ধ শিশুটি বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে ও বাবা মা দুজনে বার্ন ইনস্টিটিউটের ওয়ার্ডে রয়েছেন। দগ্ধ 3 জনের মধ্যে স্বামী রিপনের শরীরের 70%, স্ত্রী ইতির 45% ও 3 বছর বয়সী শিশুটির 90% দগ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে বাসায় লিকেজের কারণে গ্যাস জমে যায়। মশার কয়েল জ্বালালে বিস্ফোরণ ঘটে। দগ্ধদের স্বজনদের অভিযোগ, বাড়িওয়ালার গাফিলতির কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। গ্যাস তো দাঁড়িয়ে নেই, গ্যাসও নাই, বোতলও নাই, আপনারা দেখলে কইতে পারবেন। বাড়িওয়ালার সমস্যা, এই সমস্যাটা ঘটছে, এই বাড়িওয়ালার সমস্যা। বাড়িওয়ালা ঠিক করে না, বাড়িওয়ালা ঘরের ভিতরে মনে হয় গ্যাস কুসলি আছে না আছে চেক করলে আপনারা পাইবেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে ঢুকে 4 তরুণের মৃত্যু হয়েছে। রাত 1টার দিকে শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হলেন হরিণছড়া চা শ্রমিকের সন্তান রানা নায়ক, শ্রাবণ নায়েক, কৃষ্ণ রবি দাস ও নিপেন ফুলমালী। ফিনলে কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানে বুধবার রাতে এই ঘটনা ঘটে। সেপটিক ট্যাঙ্কে মোবাইল পড়ে যাওয়ায় তুলতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দিবাগত রাতে 2টোর দিকে হরিণছড়া শ্রীমঙ্গল টি গার্ডেন থেকে শ্রীমঙ্গলের 4 জন
দুর্ভাগ্যজনকভাবে 4 জনের আমরা লাশ গ্রহণ করি। ব্রড ডে হিসেবে তারা আসেন। আমরা প্রাথমিক যে তথ্য অনুযায়ী তারা একটি সেপটিক ট্যাঙ্কে কাজ করার সময় তারা গ্যাসের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। বর্তমানে তাদেরকে আমরা পোস্টমর্টমের জন্য আমাদের মর্গে রাখা হয়েছে। দেখছেন সংবাদ দুপুর। গাজায় যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে 10 জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। তবে ইসরায়েলের একগুঁয়েমির কারণে চুক্তিতে যাওয়া কঠিন হতে পারে বলেও সতর্ক করেছে সংগঠনটি। আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন চলতি বা আগামী সপ্তাহেই হতে পারে চুক্তি। হামাসের সঙ্গে চুক্তির কাছাকাছি বলে দাবি করেছেন নেতানিয়াহু। লুৎফুর কবিরের রিপোর্ট। গাজার এক সময়ের সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউর চিত্র। ঘুটঘুটে অন্ধকার, চারদিকে ভৌতিক পরিস্থিতি। কোনো মতে সেবাটুকু চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। ইসরায়েলি হামলায় আইসিইউতে বিদ্যুৎ না থাকায় যে কোনো সময় মৃত্যুর মুখে চলে যেতে পারে রোগী। এদিকে বিমান থেকে প্রতিদিনই উপত্যকায় এভাবে চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ। বুধবার বিস্ফোরণে কেঁপে ওঠে গাজার পুরাতন সিটি মার্কেট। গাজা জুড়ে এমন চিত্র নিত্যদিনের। সবশেষ হামলায় মারা গেছেন অনেক নিরীহ ফিলিস্তিনি। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি প্রশ্নে কাতারের দোহায় পরোক্ষ আলোচনা চলছে হামাস ইসরায়েলের। আলোচনার মাঝে বিবৃতিতে হামাস 10 জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে। সংগঠনটির জ্যেষ্ঠ কর্মকর্তা তাহেল আল নানু জানান, ফিলিস্তিনিদের স্বার্থে চুক্তিতে যেতে আপত্তি নেই হামাসের। তার আগে ইসরায়েলকে গণহত্যা বন্ধ করতে হবে। 7 দিনের যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে যেসব এলাকায় ইসরায়েলি সেনা প্রত্যাহার হবে সেখানে বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এরপর দ্বিতীয় ধাপের আলোচনা। এক পর্যায়ে গাজা থেকে সরিয়ে নিতে হবে সব সেনা, বন্ধ করতে হবে যুদ্ধ। তবে ইসরায়েলের একগুঁয়েমির কারণে চুক্তি বাস্তবায়ন নিয়ে সতর্ক করেছে হামাস। সম্ভাব্য যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তিতে পৌঁছাতে সামনে চমৎকার সুযোগ আছে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার ভবিষ্যৎ প্রশ্নে লম্বা সময় আলোচনা করেছি। আমার মনে হয় এই সপ্তাহ বা পরের সপ্তাহে চুক্তিতে পৌঁছাতে ভালো সম্ভাবনা আছে। চুক্তির কাছাকাছি চলে এসেছি। এটা এখন আর গোপন কিছু নয়। আমরা শান্তি চাই। এদিকে ফক্স নিউজকে সাক্ষাৎকারে 7 দিনের যুদ্ধবিরতি নিয়ে আসার কথা শুনিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। 60 দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। কিছু জিম্মি ও মরদেহ ইসরায়েলকে ফেরত দেবে হামাস। এসব নিয়ে আমরা চুক্তির কাছাকাছি চলে এসেছি। তবে নেতানিয়াহু এবং ট্রাম্পকে বিশ্বাস করা যায় না বলছে হামাস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার ব্রাজিলের তৈরি পণ্যে 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক চিঠিতে দেশটির সঙ্গে বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ব্রাজিল প্রতিনিয়ত আক্রমণ করছে। এছাড়া ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জোয়ের বলসোনারোর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা দেওয়ারও অভিযোগ এনেছেন ট্রাম্প। এ সপ্তাহে বলসোনারোর বিচার নিয়ে বাকবিতণ্ডায় জড়ান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ও ট্রাম্প। ওই সময় লুলা বলেন, বিচারে ব্রাজিল কারো হস্তক্ষেপ মেনে নেবে না। দেখছেন সংবাদ দুপুর।